দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। প্রবাসীদের ভিসা জটিলতা ও জাতীয় পরিচয়পত্র সহ নানা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় সিলেটি প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। জানিয়েছেন, শেখ হাসিনার সরকার প্রবাসী বান্ধব সরকার, রেমিটেন্স যোদ্ধাদের যে কোনো সমস্যার সমাধানে নিবেদিত প্রাণ বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ সময় ভিসা জটিলতা ও অন্যান্য কাগজপত্রের সমস্যার পাশাপাশি প্রবাসের মৃত্যু হলে লাশ দেশে পাঠানো সহ নানা অসুবিধার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন প্রবাসীরা। দাবি জানিয়েছেন দ্রুত এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হারমাইন পারফিউম গ্রুপ অব কোম্পানির স্বত্বাধিকারী সিআইপি আলহাজ মাহতাবুর রহমান নাসির। এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আয়েশা হক, উপসচিব ডক্টর রাশিদ রিজওয়ানা মুনির, দুবাই উত্তর আমিরাতের কনসাল জেনারেল BM জামাল হোসেন সহ অন্যান্যরা। বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয়েছে এবং ইনশাল্লাহ এটা সফল বয়ে আনবে। আমরা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমরা বিশ্বের প্রত্যেক দেশের সাথে যেভাবে সুসম্পর্ক আছে এখনও থাকবে এবং আমিরাতের সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে, সেটা আমার বিশ্বাস। মানবিক কারণে হইলেও আপনারা আমাদের এইসব জায়গায় বাংলাদেশি স্কুলগুলো করেন এবং আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে তোলেন। ম্যানুয়াল নবায়ন করা পাসপোর্ট আকামা লাগানোর সুযোগ হারাচ্ছেন কুয়েত প্রবাসীরা। জুনের প্রথম দিন থেকে সিল, স্বাক্ষর ও সার্টিফিকেট ইস্যুর মাধ্যমে আকামার সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কুয়েত সরকার। নির্দেশনা অনুযায়ী আগামী মে থেকে ম্যানুয়ালি পাসপোর্ট নবায়নের সব কার্যক্রম বন্ধ করবে দূতাবাস। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই সাধারণ নিয়মে পাসপোর্ট নবায়নে প্রবাসীদের পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েত থেকে মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। করোনা মহামারীর সময় থেকে ম্যানুয়ালি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করে আসছিল কুয়েত প্রবাসীরা। তবে আর বেশি দিন থাকছে না সে সুযোগ। চলতি বছর জুন থেকে পাসপোর্ট নবায়নের ম্যানুয়াল আবেদন আর গ্রহণ করবে না কুয়েত সরকার। সম্প্রতি এমনটাই ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা মোতাবেক আগামী মে থেকেই ম্যানুয়ালি পাসপোর্ট নবায়নের সব কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে দূতাবাস, যে কারণে দেখা দিতে পারে আকামা জটিলতা। কুয়েত সরকার থেকে নির্দেশ হয়েছে যে এটা আর আগামী 1 জুন থেকে আর কোনো ম্যানুয়াল এক্সটেনশন তারা অ্যাকসেপ্ট করবে না। ম্যানুয়াল এক্সটেনশন যেহেতু অ্যাকসেপ্ট করবে না, এই জন্য আমরা আমাদের দূতাবাসের ফেসবুক পেজে সার্কুলার দিয়েছি যে এটা আমরা 31 তারিখের পর থেকে আর 31শে মের পর থেকে আর করব না। করোনাকালীন বিভিন্ন দেশের সাথে ফ্লাইট বন্ধ ছিল কুয়েতের, যে কারণে আকামা নবায়ন নিয়ে নানা সমস্যায় পড়তে হয় প্রবাসীদের। তাই ম্যানুয়াল নবায়নকৃত পাসপোর্টে আকামা লাগানোর সুযোগ দেয় দেশটির সরকার। করোনা পরবর্তী সময়ে স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা, তাই চলতি বছর জুনের শুরু থেকেই এই সুযোগ আর পাচ্ছেন না প্রবাসীরা। আকামা মেয়াদ উত্তীর্ণ হলে দেশটির আইন অনুযায়ী দৈনিক জরিমানা গুনতে হয় 2 দিনার। তাই নির্ধারিত সময়ের আগেই প্রবাসীদের MRP অথবা পাসপোর্ট করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ লেবানন শাখার নতুন কমিটি। রোববার সংগঠনের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় ঘোষিত হয় এই কমিটি। নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা আবুল কাসেম সাদি। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক পদে রানা ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আবু তাহের ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোহেল মিয়া। 11 সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ থাকবে আগামী 2 বছর। নবনির্বাচিত নেতৃবৃন্দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা লেবাননের সাধারণ প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে গঠিত চট্টগ্রাম প্রবাসী ক্লাবের 4র্থ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। শহরের নিউ মার্কেট সংগঠনের কার্যালয়ে বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি বিমানবন্দরে হয়রানি সহ বিভিন্ন সংকট নিরসনের দাবিও জানান তারা। এরপর গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার সময় তিউনিসিয়া উপকূলে নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সবাই বাংলাদেশি বলে আশঙ্কা লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের। এছাড়া জীবিত উদ্ধার 43 জনের মধ্যে 26 বাংলাদেশি রয়েছেন। এরই মধ্যে তাদের ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
লিবিয়া উপকূল থেকে 52 অভিবাসন প্রত্যাশী নিয়ে ইউরোপ যাচ্ছিল নৌকাটি। 15 ফেব্রুয়ারি হঠাৎ নৌকায় আগুন ধরে যায়, এতে প্রাণ হারায় 9 জন। নিহতদের বাংলাদেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এক পর্যায়ে যাত্রীদের নিয়ে ডুবে যেতে থাকে নৌকাটি। এ সময় তাদের উদ্ধার করে কোস্টগার্ড। 52 জন বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগর হয়ে ইটালির উদ্দেশ্যে রওনা হলে নৌকাটির ইঞ্জিনে আগুন ধরে দুর্ঘটনায় পতিত হয়। 9টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই 9টি মৃতদেহ বাংলাদেশিদের বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা হয়েছে 43 জনকে। এদের মধ্যে 26 জনই বাংলাদেশি। উদ্ধারকৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং পরিচয় নিশ্চিতের জন্য নেওয়া হয়েছে ডিটেনশন সেন্টারে। দূতাবাস জানিয়েছে, উদ্ধার হওয়া জীবিতদের ফেরত আনার পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধারে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। যেই 26 জনকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি, 26 জনকে আইএমের শেল্টার হাউসে রাখা হয়েছে। 9টি মৃতদেহ জার্জিস শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। একজন বাংলাদেশি শোনা গিয়েছে ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস বলছে, গেল বছর ভূমধ্যসাগরে নিখোঁজ ও প্রাণ হারিয়েছেন বিভিন্ন দেশের 3000-এর বেশি মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে বাংলাদেশের এমন সব পণ্যের তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সাথে দেশ ও বিদেশে যেসব পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হয়েছে তার তালিকাও চেয়েছেন উচ্চ আদালত। 1 মাসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। রিটকারী আইনজীবী জানিয়েছেন, টাঙ্গাইল শাড়ি ও সুন্দরবনের মধুসহ যেসব বাংলাদেশি পণ্য ভারত নিবন্ধন করেছে তার বিরুদ্ধে আপিলের সুযোগ আছে 4 এপ্রিল পর্যন্ত। কয়েকশো বছরের পুরানো টাঙ্গাইল শাড়ি। সম্প্রতি এই শাড়ি নিজেদের দাবি করে প্রতিবেশী দেশ ভারত নিয়ে নেয় জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন পণ্যের স্বীকৃতি। এ নিয়ে হইচের মধ্যেই সুন্দরবনের মধুকেও নিজেদের পণ্য হিসেবে নিবন্ধন করে নেয় ভারত। ফলে ভার্চুয়াল মাধ্যমে ক্ষোভে ফাটেন বাংলাদেশি নেটিজেনরা। মন্ত্রণালয়গুলো দায় চাপায় একে অন্যের উপর। এরপর গত 8 ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়। কিন্তু 1995 সালে ট্রিপস এগ্রিমেন্ট হওয়ার 18 বছর পর আইন হয় বাংলাদেশে। সেখানে মাত্র 21টি পণ্য তালিকাভুক্ত করা হয়। অথচ দেশে তাঁত শিল্প সহ ইতিহাস ঐতিহ্যের আরও কয়েকশো পণ্য আছে ভৌগোলিক নির্দেশক, যার রেজিস্ট্রেশন নেই সংরক্ষণও। এসব বিষয় তুলে ধরে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। ভারত কিন্তু তাদের পণ্যের জন্য, তাদের পণ্যের স্বার্থ রক্ষার জন্য অনেক আগে তারাই আইন করে ফেলেছে। আমাদের আইনগুলো এত দেরিতে হয়েছে এবং আমরা গত 10 বছরে মাত্র 21টি পণ্যের রেজিস্ট্রেশন করেছি, অথচ সারা বাংলাদেশে হাজার হাজার পণ্য আছে। শুনানি শেষে 1 মাসের মধ্যে জিআই পণ্যের তালিকা প্রতিবেদন আকারে জমার নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত বেঞ্চ। পাশাপাশি সরকারের পক্ষ থেকে জিআই পণ্যের তালিকা ও সংরক্ষণের ব্যর্থতা কেন অবৈধ হবে না জানতে চেয়েও রুল জারি করেন হাইকোর্ট। সকলকে নিয়ে আমাদের একটি লিস্ট করা প্রয়োজন। এটা বিচ্ছিন্নভাবে বা সমন্বয়হীনভাবে কাজ করলে এই লিস্ট করা সম্ভব হবে না। যখনই আলোচনার আড়ালে চলে যায় তখনই কিন্তু এই বিষয়টা থিতু হয়ে যায়। জিআই এর ফলে অনুমতি ছাড়া দেশে বিদেশে কোথাও বাংলাদেশের পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করা যাবে না। এতে সুবিধা হবে আসল পণ্য বেচাকেনায়, মিলবে বাড়তি দামও, আর বিশ্বের বুকে পরিচিতি পাবে বাংলাদেশি পণ্য। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলি, বিস্ফোরণের শব্দে আতঙ্কিত টেকনাফ উখিয়ার মানুষ। ভয়ে নাফ নদীতে মাছ ধরা বন্ধ রেখেছেন বাংলাদেশি জেলেরা। বিশেষ করে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের 18 দিন পর এক জেলের মরদেহ উদ্ধারের পর আতঙ্ক বেড়েছে আরও। মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর হাতেই মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
মিয়ানমারের ও বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের 18 দিন পর উদ্ধার হয় মোস্তাফিজুর রহমান নামে এক জেলের মরদেহ। উখিয়ার আঞ্জুমান পাড়ায় বাড়িতে মরদেহ নেয়ার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর হাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের। রহমতের বিল থেকে একটা ছেলে টেলিফোন করছে, তোমাদের ভাই এখানে মাতবরের ভাড়া এখানে মানে বাংলাদেশ সীমান্ত থেকে 200 হাত ভিতরে মাতবরের ভাড়া ভিতরে আছে হাড়ির কাঁচায় একটা। রাতভর শান্ত থাকলেও সোমবার সকাল থেকে মিয়ানমারে আবার গোলাগুলি, বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শাহপরীর দ্বীপ সীমান্তের মানুষ। ভয়ে নাফ নদীতে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। স্থানীয়দের বহনকারী নৌযান চলাচলও সীমিত। খালের মুখ আজ থেকে প্রায় 2 মাস আগে থেকে বন্ধ। তা মানুষ যারা প্রজেক্ট করে, যারা মাছের সিন্ডিকেট করে, তারা প্রজেক্ট করতে পারতেছে না, প্রজেক্টে পানি ঢুকাইতে পারতেছে না। সৃষ্ট পরিস্থিতিতে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল এখনও বন্ধ। ইনানি সেন্ট মার্টিন নৌ রুটে 2টি পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও যাত্রীর সংখ্যা খুবই কম। বিজিবি সহ সকলের সহযোগিতা কামনা করছি। এই সীমান্ত উত্তেজনা আসলে আমাদের এখানে প্রতিনিয়ত আমাদের জন্য একটা অভিশাপ হিসাবে কাজ করতেছে। মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ সহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আল আমিন শিকদার, যমুনা নিউজ। বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে রোহিঙ্গা সংকটকে অতি প্রাধান্য না দিতে পরামর্শ দিয়েছেন সিঙ্গাপুরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়াও। সোমবার রাজধানীর এক হোটেলে কসমস সংলাপে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেছেন। জর্জ ইয়াও বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের আসিয়ানের পূর্ণ সদস্য, সেখানে সংস্থাটির সেক্টরাল ডায়ালগ পার্টনারের মর্যাদা পেতে চায় বাংলাদেশ। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক বাণিজ্যিক বিনিয়োগ, জলবায়ু ও আন্তঃসীমান্ত নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার সুযোগ তৈরি হবে। রোহিঙ্গা সংকটকে মানবিক ট্র্যাজেডি আখ্যায়িত করে সিঙ্গাপুরের সাবেক শীর্ষ এই কূটনীতিক বলেন, এর কোনো সহজ সমাধান নেই, কারণ ইতিহাসের মধ্যেই এই সংকটের শেকড় নিহত। কাজেই সমাধানও সেখান থেকে বের করতে হবে বলেও জানিয়েছেন তিনি। সরকার গঠনের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের। এবার দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জাতীয় পরিষদের সংরক্ষিত আসনের জন্য এসআইসির সাথে জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে পিটিআই। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা হলফনামা জমা দেওয়ার পর এসআইসিতে যোগ দেবেন। দলটির দাবি, কেন্দ্র সহ বিভিন্ন প্রদেশে সরকার গঠন করতে যাচ্ছে পিটিআই। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।